কোম্পানিকে সুযোগ দিতে জ্বালানি নীতি পরিবর্তন করছে না সরকার, জানালেন মন্ত্রী। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সমান সুযোগ পাবে সবাই। একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী। এনটিআরসি এর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি চাকরি প্রার্থীদের। এসএসসিতে কয়েক লাখ অকৃতকার্যের জন্য শিক্ষণ আর মূল্যায়নের পার্থক্য দায়ী মনে করেন শিক্ষাবিদরা। 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসানোর পরামর্শ। মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা। শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হবে, সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে। গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেয়া যাবে না দলের বাইরে। গোপন ব্যালটে হলে ভালো হতো, বলছে বিরোধীরা। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাদ। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় পাওয়ার কথা ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ টানতে চায় সরকার, তবে সেটি কোনো বিশেষ কোম্পানিকে সুবিধা দিয়ে নয়, বরং সুযোগ পাবে সব। সকালে FERBর সেমিনারে এমন মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। জানান আগামীতে ব্যবসায়ীদের এলপিজি আমদানি করে দেবে সরকার। জ্বালানি তেল আমদানি, পরিবহন ও বিপণনে একচেটিয়া দাপট রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPCর। ব্যবসা পরিচালনা হয় 8টি কোম্পানির মাধ্যমে, নিয়ন্ত্রণ করে পরিশোধন ও পাইপলাইনে তেল আমদানিও। তবে মধ্যপ্রাচ্যের সংকটের ফলে কয়েক মাস আগে জ্বালানি তেলের সংকট শুরু হলে বিপত্তি বাধে। বেসরকারি খাতে রিফাইনারি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেজন্য নীতি পরিবর্তনের কাজ শুরু করে সরকার। এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর সামাজিক মাধ্যম। আসে নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দেওয়ার অভিযোগও। মঙ্গলবার FERBর সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, অর্থ সংকট সামাল দিতেই এই উদ্যোগ। আমাকে অনেকেই বলে যে ভাই ফেসবুক দেখেন না, খামাখা দেখে এগুলা উদ্ভট কথাবার্তা বলে দেখেন না, যে একটা কোম্পানিকে দেওয়ার জন্য আমরা এইটা করছি। আমরা যখন জেনারেল আইন তৈরি হবে তখন তো একটা কোম্পানি তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এ সময় প্রতিমন্ত্রী জানান, মাতারবাড়িতে নতুন LNG টার্মিনাল নির্মাণের জমি চূড়ান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে LP গ্যাসের বাজারেও হস্তক্ষেপ করবে সরকার, তবে চলমান গ্যাস সংকট সমাধানে সময় লাগবে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি LNG ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। সত্য কথাটি হচ্ছে, অঙ্কের হিসেবে 30 মাস থেকে 36 মাসের আগে একটা FSRU ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। এমপি ও শিক্ষকদের এনটিআরসি এ সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এটি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী। কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন। জানান, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজে নেমেছে সরকার। মামলার চাপে মন্ত্রণালয়ের কাজ নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানিয়েছেন মন্ত্রী। রাজধানীর BARC অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজন করে এডুকেশন ফর আ রোবাস্ট ইকোনমি, স্কিলস, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড গ্লোবাল মোবিলিটি শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে শিক্ষক নিয়োগের জটিলতা ও NTRCA নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, বিভিন্ন স্তরে প্রায় 1.5 লাখ শিক্ষকের পদ খালি থাকলেও আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে। শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল। বিগত সরকারের সময়ে NTRC এর নিয়োগ নিয়ে নানা সংকট তুলে ধরেন মন্ত্রী। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে NTRC লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া, রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িতে দিয়েছে, লালমনিরহাট।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বাস্তব ভিত্তিক হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে, এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষক। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে, তখন হাজার হাজার প্রতিষ্ঠান জিরো পেত, পাস করত না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করি, এবারও তাই হবে। শিক্ষার্থীদের যা শেখানো হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন হয়নি বলেই এসএসসি এর সমমানে অকৃতকার্য হয়েছে লাখ লাখ শিক্ষার্থী, এমন মন্তব্য শিক্ষাবিদদের। এসব শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট না করে 2 মাসের মধ্যে আবারও পরীক্ষায় বসানোর চিন্তা করা যেতে পারে বলে মত তাদের। শিক্ষাবিদরা মনে করেন, ছাত্রছাত্রীদের মূল্যায়নের দর্শন কি হওয়া উচিত তা ঠিক না করলে এমন অকৃতকার্যের হার ভবিষ্যতে আরো বাড়বে। মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার পাশ করতে পারেনি 6,90,608 জন পরীক্ষার্থী। 312 প্রতিষ্ঠানে ফেল করেছে সবাই। ফেল স্টুডেন্টরা করেন, ফেল আমরা করেছি যারা শিক্ষা নিয়ে কাজ করি, নীতি নির্ধারণ করি, কারিকুলাম বানাই, পাঠ্যপুস্তক বানাই, শিক্ষক নিয়োগ দেই, ওভারঅল সিস্টেমটাকে যারা আমরা অপারেট করি, এটা আসলে আমাদের ফেলিওর। শিক্ষা জীবনের 10 বছর শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়া গেলে এই অবস্থা হতো না বলে মত শিক্ষাবিদদের। সবাই হয়তো নির্দিষ্ট মানদণ্ড উতরে যেতে পারবেন না, কিন্তু শিক্ষার্থী ভেদে মূল্যায়নের ভিত্তি কেমন হবে তার সুনির্দিষ্ট নীতিমালা দরকার। আমি শুনলাম শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করতে হয়। সেই মূল্যায়নের পদ্ধতি ছাত্রদেরও জানা থাকতে হবে, যাতে তারা ভালো করে লিখতে পারে। আমাদের যে মূল্যায়ন ব্যবস্থার যে ত্রুটি, এই ত্রুটির কারণে আসলে এই রেজাল্টটা হয়েছে। আমরা জানি না প্রশ্ন কিভাবে করতে হয়। প্রশ্ন করতে হয় ক্যারিকুলামের উপর ভিত্তি করে, অর্থাৎ যে লার্নিং আউটকামগুলো আছে, যে কম্পিটেন্সিগুলো আছে, যেগুলো তার অ্যাচিভ করার কথা, সে কি পারার কথা, কি শেখার কথা, এর উপরে ভিত্তি করে তাকে প্রশ্ন করার কথা। আমরা প্রশ্ন করে ফেলতেছি আমরা কন্টেন্ট বেসড প্রশ্ন। তো যার কারণে কারো যদি কোনো কন্টেন্টটা পড়া থাকে সে ভালো করে, অথবা কমন পড়ে সে ভালো করে। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না কোনো সংসদ সদস্য। এক্ষেত্রে ব্যতিক্রম হলে এমপি পদ চলে যাবে, জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসির সাথে প্রস্তুতি সভা শেষে কথা জানান তিনি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শুধু গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, ভোটাভুটি শেষে 20 আগস্টে ফল ঘোষণা করা হবে। সংসদীয় ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে দ্বিতীয় কোনো প্রার্থী না থাকায় ভোটাভুটি হয়নি, তবে এবার প্রার্থী দিয়েছে বিরোধী দলও। 20 আগস্ট এই নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়। সরকার দলীয় চিফ হুইপ জানান, বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, তবে দলীয় প্রার্থীর বাইরে কাউকে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। আমাদের বিএনপি দলীয় প্রার্থী আমরা এখনো সিদ্ধান্ত ফাইনাল করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করবেন। আমাদের দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে